আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাদরুল মুস্তফা, স্বাগত জানাচ্ছি বাদরুলস একাডেমিতে। এইচএসসি আলিম ও অ্যাডমিশনের বাংলা প্রথম পত্রের অপরিচিত গল্পটি নিয়ে আজকে আলোচনা করব। গল্পটি বড় হওয়ায় আমরা ৩টি পর্বে ভাগ করেছি। এটি প্রথম পর্বের আলোচনা। চলুন শুরু করা যাক। গল্পটি ২০ শতকের প্রেক্ষাপটে রচিত হলেও বর্তমান সমাজে এটি আরও প্রাসঙ্গিক। গল্পটি সহজে বোঝার জন্য কয়েকটি কিওয়ার্ড খেয়াল রাখা গুরুত্বপূর্ণ। প্রথমত, পরিবারতন্ত্র, অতঃপর যৌতুক প্রথা এবং সর্বশেষ নারী পুরুষের সম্মিলিত প্রতিবাদ। এই ৩টি বিষয়কেই ভালোভাবে হাইলাইট করেছেন অপরিচিত গল্পে। প্রথমে আমরা দেখব এই গল্পের স্পিকারকে বা গল্পের কথককে। আমাদের গল্পের কথকের নাম হচ্ছে অনুপম। এই গল্পটি অনুপমের জবানিতেই বর্ণিত, সেজন্য বলা হয়ে থাকে গল্পটি উত্তম পুরুষের জবানিতে বর্ণিত। আর আমরা নারী চরিত্র হিসেবে দেখতে পাই কল্যাণীকে, যার বাবার নাম ছিল শম্ভুনাথ সেন। কল্যাণী এবং তার বাবার যে প্রতিবাদ যৌতুক প্রথার বিরুদ্ধে এবং সামাজিক এই কুপ্রথার বিরুদ্ধে, সেটি এই গল্পে লেখক দেখিয়েছেন নারী পুরুষের সম্মিলিত প্রতিবাদ হিসাবে। ওকে, আমরা তাহলে শুরু করতে পারি। গল্পটির শুরুতেই আমাদের অনুপম নিজের বর্ণনা দিচ্ছে, আজ আমার বয়স ২৭ মাত্র। এই ২৭ বয়সটা হচ্ছে গল্প লেখার সময়, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যখন অনুপমের কথায় অনুপমের মুখ দিয়ে গল্পটা বর্ণনা করছেন, তখন অনুপমের বয়স ২৭। তার মানে বয়সের একটা ব্যাপার স্যাপার আছে। আমরা বয়সের ব্যাপারটা এই জায়গায় নোট করব। আমি এই জন্য আপনার জায়গা রেখেছি এখানে। ওকে, আজ আমার বয়স ২৭ মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসেবে। পরিমাণ এবং গুণ কোনো দিক থেকেই যে অনুপমের জীবনটা অনেক বেশি সার্থক নয়, সেটি উল্লেখ করার জন্যই আত্মসমালোচনা করেছেন এই লাইনে। আমরা পাশে লিখে রাখতে পারি আত্মসমালোচনা। যা যা এখানে লিখছি চেষ্টা করবেন বইতে মার্ক করে রাখার জন্য, লিখে রাখার জন্য কাজে দেবে। আচ্ছা, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। ওকে, লাইনটা একটু বোঝার চেষ্টা করি আমরা। ভ্রমর প্রথমে দেখেন, আমাদের গ্রামীণ সমাজে আমরা ভ্রমরকে অনেক সময় ভীমরুল, অনেকে ভোমরা বলে থাকে। আচ্ছা, আমরা জানি ফুলের উপর যখন ভ্রমর এসে বসে তখনই ফুলটি পরিপক্ক হতে শুরু করে। তো আমাদের অনুপমের জীবনেও তাই হওয়ার কথা, কিন্তু না, বলে আমার জীবনে আমার পরিপক্কতা তো পাইনি, আমার জীবনটা হয়ে গেল কি, জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়ে ওঠে। আমরা গুটি কি চিনি? কোনো একটা ফল যখন ছোট থাকে এবং যেটা তখন অপরিপক্ক, আপনি খেলে সেখানে কোনো মজা পাবেন না, কোনো আপনি পরিপক্কতার কোনো বৈশিষ্ট্য সেখানে থাকে না, সেটা হচ্ছে গুটি। তো অনুপম বলতে চাচ্ছে আমার গুটিটা অনেক বড় হয়ে ফলের আকার ধারণ করেছে। আমরা যেটা সহজ ভাষায় বলি গুটি একসময় ফলে পরিণত হয়, কিন্তু অনুপম বলছে আমার জীবনটা এমন একটা ফুলের মতো যেখানে ভ্রমর এসে বসেছে এবং তখন গুটিটা আকার ধারণ করেছে ফলের, কিন্তু ওখানে কোনো পরিপক্কতা নাই, কারণ আমরা জানি গুটিতে পরিপক্কতা থাকে না। তো অনুপম এটাই বোঝাতে চাচ্ছে ইনডিরেক্টলি যে আমিও দেখতে শুনতে অনেক বেশি সুন্দর একটা ছেলে, বয়সও হয়েছে, এমএও পাশ করেছি, কিন্তু আসলে আমার ভেতরে অসার, আমার ভেতরে কোনো ধরনের বৈশিষ্ট্য নাই, কোনো গুণ নেই। এই জিনিসটাই এই আত্মসমালোচনায় এখানে করছে। এরপরে যদি আমরা একটু দেখি, সেই ইতিহাসটুকু আকারে ছোট। তো অনুপমের ইতিহাস আকার কেমন? ছোট। তাহাকে ছোট করিয়াই লিখিব, ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। আচ্ছা, আমরা বয়সের লেখাটা লিখে ফেলি। বয়সের কয়েকটা জিনিস আমরা একটু দেখব। প্রথমত, বিয়ের সময় এবং গল্প যখন লিখছিল সেই সময়টা একটু মেনশন করব। বিয়ে তো হয়নি, বিয়ের অনুষ্ঠানের সময়। হ্যাঁ, বিয়ের সময় আমাদের অনুপমের বয়স কত ছিল? 23। কল্যাণীর 15। আর গল্প লেখার সময় আমাদের অনুপমের বয়স কত? এই যে শুরুতে বলেছিল যে 27 মাত্র, তাহলে কল্যাণীর কত হবে? 19। ঠিক আছে, ওকে। মাঝখানে ট্রেনের একটা ব্যাপার থাকে, 16 থেকে 17 বলে, সেটা আমরা তখন দেখব। এখন আপাতত একটু জিনিসটা, এই দুইটা জিনিস লিখলাম।
এরপরে যাই। হুম, কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি, শব্দটা হবে এখানে চুকাইয়াছি। আচ্ছা, ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই, কে স্যার? পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। এই বিদ্রূপ ওয়ার্ডটা নিচে একটু দাগায় রাখবেন, কেননা বিদ্রূপ মানে ব্যঙ্গ করা, অপমান করা ইত্যাদি। আপনাকে যদি প্রশ্নে বলে যে পণ্ডিত মশাই অনুপমকে কি করত, ব্যঙ্গ, অপমান, বিদ্রূপ, কোনটা আনসার করবেন? অবশ্যই বিদ্রূপ। সবসময় খেয়াল রাখবেন বাংলা প্রথম পত্রের বইতে যেই ওয়ার্ডিংটা দেওয়া, ওটা আমরা যদি এমসিকিউতে পাই ওটা আনসার করার চেষ্টা করব, ওটাই আমাদের সঠিক উত্তর হিসাবে আমরা গ্রহণ করব। আচ্ছা, ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই, কে স্যার? পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। তো আমরা জানি যে আপনারা যদি শিমুল ফুল দেখেন, শিমুল ফুল কিন্তু দেখতে সুন্দর, সবকিছু ঠিকঠাক আছে, বাট ফুলের যেটা মেইন বৈশিষ্ট্য গ্রান থাকা, ওটা কিন্তু নাই। হ্যাঁ, শিমুল ফুলে প্রথম। দেন মাকাল ফলও কিন্তু দেখতে সুন্দর, সবকিছু ঠিকঠাক আছে, বাট ভেতরে হচ্ছে দুর্গন্ধ। দেখতে বাইরে একটা ভালো ফলের মতো, কিন্তু ভেতরে হচ্ছে কি দুর্গন্ধ। মানে আমাদের অনুপমের চিত্রটাই এখানে তুলে ধরেছে যে অনুপম, তুমি দেখতে অনেক সুন্দর, দেখতে তোমার স্ট্রাকচার সবকিছু ঠিকঠাক ঠিকঠাক আছে, তুমি হচ্ছে এমএও পাস করেছ, বাট তুমি ভেতরে হচ্ছে অপরিপক্ক, তোমার ভেতরে অসার। যাই হোক, তো পণ্ডিত মশাই তাকে হচ্ছে এভাবে বিদ্রূপ করত, গুণহীন বোঝানোর জন্যই পণ্ডিত মশাই কথাটা উল্লেখ করেছেন। আচ্ছা, ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে, ওই যে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছে ওনারা তো বিশ্বাস করেন যে জন্মান্তর থাকে, তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রূপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়। বলতে চাচ্ছে যে এখন একটু মজা করেই বলছে 27 বছর বয়সে, যে আচ্ছা ঠিক আছে, আমি যদি আবার জন্মান্তর পাই আমি চাবো যে আমি সুন্দর হই এবং পণ্ডিত মশাই আমাকে আবার ওভাবেই বিদ্রূপ করুক। এরপর যাই আমরা। আমার পিতা এককালে গরিব ছিলেন, এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। তাহলে যদি জিজ্ঞেস করা হয় অনুপমের বাবার পেশা কি, আমরা কি বলবো? ওকালতি। আচ্ছা, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার নিমেষ মাত্র পান নাই। আচ্ছা, উনি কোনো সুযোগই পান নাই, সময় পান নাই, ছুটি পান নাই ভোগ করার জন্য। মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ। আমরা জানি অবকাশ মানে হচ্ছে ছুটি, অবকাশ মানে হচ্ছে ছুটি, অবসর পাওয়া। তো তার বাবা এত বেশি খেটেছেন, ওকালতি এত বেশি বা হচ্ছে টাকা রোজগার করার জন্য এত বেশি খেটেছেন যে উনি ভোগ করার কোনো সুযোগই পান নাই, নিমেষ মাত্র পান নাই। কিন্তু যখনই আমরা কিছুক্ষণ পর পড়বো আমাদের অনুপমের ছুটিটা থাকবে মরুভূমির মতো, মানে শেষ নেই এমন। তার বাবা হচ্ছে খেটে খেটে মরে গেল, মৃত্যু যেটা মানে প্রথম মৃত্যুতে যে একটু রেস্ট নিলেন বা ঘুমালেন, ওটাই তার প্রথম অবকাশ। আর অনুপমের ক্ষেত্রে দেখা গেল কি তার অবকাশের মরুভূমি। তো এই ব্যাপারটা খুবই রেলেভেন্ট আমাদের সমাজে এখনো। বাবার অনেক বেশি কষ্ট করে, অনেক বেশি পরিশ্রম করে, কিন্তু দিন শেষে দেখা যায় ওনারা ওই পরিশ্রম করতে করতেই ওনাদের মৃত্যু বা হচ্ছে ইন্তেকাল করে ফেলেন ওনারা। এরপর দেখা যায় যারা ছেলেরা থাকে বা যারা তাদের সন্তানাদি থাকে, ওরা এমনভাবে জিনিসগুলোকে ইয়ে করে যে বাবার আর তাদের মধ্যে অনেক বেশি পার্থক্য দেখা যায়। আচ্ছা, যাই হোক, তো আমরা সহজে খেয়াল রাখবো অনুপমের পিতার পেশা ছিল ওকালতি এবং তিনি ভোগ করার নিমেষ মাত্র পান নাই। তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে অনুপমের বাবার প্রথম অবকাশ কি ছিল, আমরা আনসার করবো হচ্ছে মৃত্যু। ওনার প্রথম অবকাশ কি ছিল? মৃত্যু, মানে প্রথম ছুটিতে হচ্ছে মৃত্যু। আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ। মা গরিব ঘরের মেয়ে, তো আমরা দেখলাম অনুপমের বাবাও গরিব ঘরের ছিল, মাও গরিব ঘরের মেয়ে। তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভোলেন না, আমাকেও ভুলিতে দেন না। দেখেন লেখক এখানে একটা সমাজ বাস্তবতা তুলে ধরেছেন। আমাদের সমাজে আমরা কিছু মানুষকে দেখতে পাই যে একসময় টাকা পয়সা ছিল না, না থাকা স্বাভাবিক, খারাপ কিছু না, কিন্তু যখনই হঠাৎ করে কোনোভাবে টাকা পয়সা এসে যায় তাদের ব্যবহার এবং তাদের চলাফেরা তাদেরকে চেনাই যায় না। এই জিনিসটাই অনুপম এখানে ব্যঙ্গ করে সে বলছে যে আমার মা আমাকে এভাবে রাখতেন বা মানুষের সাথে আমাদেরকে এভাবে আমাদের ডিস্টেন্সটা রাখতেন যে উনিও ভুলতেন না, আমিও ভুলতেন না যে আমরা বড়লোক। মানে আমাদের ভাবসাবে, আমাদের কথাবার্তায়, মানুষের সাথে ব্যবহারে, আমাদের মানুষের সাথে আমরা কিভাবে কথা বলছি, সব জায়গায় আমরা বুঝাতাম যে হ্যাঁ আমরা ধনী। আচ্ছা, শিশুকালে আমি কোলে কোলেই মানুষ। সে কিভাবে মানুষ হয়েছে? শিশুকালে কোলে কোলে মানুষ হয়েছে। আচ্ছা, বোধ করি সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। ওকে, অন্নপূর্ণা জানি আমরা কিসের দেবীকে বলা হয়? দেবী দুর্গাকে বলা হয় অন্নপূর্ণা। ওকে, দেবী দুর্গার হচ্ছে দুইজন সন্তান ছিল। প্রথম জন যিনি, ওনার নাম হচ্ছে গণেশ, আর ছোট ভাইয়ের নাম হচ্ছে কার্তিক। তো
তো ছোট যেহেতু কার্তিক, সে কোথায় থাকবে, কোলে কোলেই মানুষ হচ্ছিল। তো অনুপম বলছে যে আমাকে দেখলেও এখন মনে হবে আমি কার মতো, কার্তিকের মতো, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, অন্নপূর্ণা যে দেবী দুর্গা, যে তার ছোট সন্তান যেই কার্তিকেয় আছে তাকে কোলে করে রাখছিল, তো আমাকে দেখলে এমন লাগবে। এক কথা আমাদের সমাজে আমরা অনেককে ট্রোল করে বা একটু অনেকে ব্যাশিং করে মাম্মি ড্যাডি বলে এরকম আর কি। তো আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। তো আমি যদি জিজ্ঞেস করা হয় অন্নপূর্ণা বলতে কাকে বোঝানো হয়, দেবী দুর্গাকে। দেবী দুর্গার কয়জন সন্তান? দুইজন, প্রথমজন গণেশ, ছোটজন কার্তিক। আচ্ছা, তো আমাকে দেখলে মনে হয় আমি ওই কার্তিক বা কার্তিকেয়। কেন বলে যে কার্তিকেয়কে কোলে কোলে করে মানুষ করছে, আমাকেও দেখলে মনে হবে আমি এরকম, আমাকেও কোলে কোলে করে মানুষ করছে। এই জিনিসটা বোঝানোর জন্যই সে এখানে উল্লেখ করেছে। এরপর আমার আসল অভিভাবক আমার মামা। বাহ, আসল অভিভাবক হচ্ছে মামা। বাবা তো ইন্তেকাল করেছেন, মা আছে না, মাও না অভিভাবক, আসল অভিভাবক হচ্ছে তার মামা। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়। কয় বছরের বড়? 6 বছরের বড়। কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। ওকে, ফল্গু জিনিসটা বুঝবো, এই দুইটা লাইন আমরা একটু বুঝে নেব। প্রথমত দেখেন, আসল অভিভাবক হচ্ছে মামা। সে অনেক বেশি বড় যে এমনও না, 6 বছরের বড়। কয় বছরের বড়? 6 বছরের বড়। অনুপমের যা বছর তার সাথে 6 যোগ করবেন, 6 বছরের বড়। বড় মানে বড় জোর, সবচেয়ে বেশি হইলে 6 বছরের বড়, এর বেশি না। কিন্তু ফল্গুর বালির মতো। তো ফল্গুর বালি কেন বলছে, জিনিসটা একটু আমরা বুঝে নিব। ফল্গু হচ্ছে ভারতের গয়া অঞ্চলের, কোন অঞ্চলের? গয়া অঞ্চলের একটি অন্তঃসলীলা নদী, এটা শব্দার্থ এবং টিকে পাওয়া যাবে। তো ইমাজিন করেন আপনি একটা বিচে বা হচ্ছে কোনো একটা জায়গায় গেলেন, মনে করেন কক্সবাজার গেলেন বা সি বিচ গেলেন। তো ওখানে বা কোনো একটা নদীতে গেলেন। তো নদীর মনে করেন পানির ঢেউটা হচ্ছে এমন, আমি তেমন আঁকতে পারি না। তো ঢেউটা মনে করেন এমন, বাট এর উপরে সুন্দর করে বালির একটা আস্তরণ পড়ে আছে। তো দূর থেকে আপনাকে দেখলে মনে হবে যে এটা আসলে নদী না, বা হচ্ছে এখানে পানি না, এখানে হচ্ছে একটা মাঠ। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো এই যে পানির উপর বালির আস্তরণ, আপনি যদি পানি নিতে চান, আপনি যদি এই পানিটা খেতে চান বা পানিটা কোনো কাজের জন্য ব্যবহার করতে চান, তাহলে কাকে আগে জানাতে হবে বা কাকে বিট করে যেতে হবে? এই বালিটাকে না? তো বলছে যে আমাদের মামা হচ্ছে আমার ফ্যামিলিতে এই ফল্গুর বালির মতো, এটা আমাদের সংসার। এই যে পানি যেটা আছে এটা আমাদের সংসার, এর উপর যে বালির আস্তরণ, আরেকটু যদি বড় করে দেখাই, মনে করেন এটা হচ্ছে পানি, এর উপর বালির একটা আস্তরণ। হ্যাঁ, বালির যে আস্তরণটা পড়ে আছে এটা হচ্ছে মনে করেন মামা। তো আপনি ওই নদী থেকে কোনো পানি তুলতে যাচ্ছেন বা পানি কোনো কাজে লাগাবেন, পানিটা যদি নিতে যান আগে কাকে বিট করতে হবে? বালিটাকে। সেম আমাদের ফ্যামিলিতে যেই কোনো ব্যাপার যদি ঘটে, তারা সেটা কাকে আগে জানাতে হবে? মামাকে জানাতে হবে। মামাকে না জানিয়ে, মামাকে না ডিঙিয়ে, এখানে একটা শব্দ আসবে সামনে, বা এখানে ও খুঁড়িয়ে বলবে, মানে ডিঙানো। মামাকে বা তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডুষ, গণ্ডুষ মানে কি স্যার? গণ্ডুষ মানে হচ্ছে আমরা ঢোক বলি না, আমরা বলি এক ঢোক, ওটা আর কি। হ্যাঁ, এক গণ্ডুষ রস রস পাইবার জো নাই, মানে আপনি একটু পানি এখানে খাওয়ার আপনার কোনো জো নাই আর কি, মানে সুযোগ নেই। তো জিনিসটা বোঝা গেছে যে মামা এভাবেই সংসারের উপর তার আধিপত্য বিস্তার করে রেখেছে। তো এভাবে আধিপত্য বিস্তারের মাধ্যমে মামা হচ্ছে সমস্ত সংসারের যা দায়িত্ব আছে, দায় দায়িত্ব সব নিজে নিয়ে নিয়েছে। অনুপম ছেলে হওয়ার পরও তার বাবার সম্পত্তি, তারপর হচ্ছে তার ফ্যামিলির যা যা আছে কোনো কিছু তাকে দেখতে হয় না। এই জন্য সে এখনো ওই আগের মতো গাধাই রয়ে গেছে। ওকে, আমরা সামনের দিকে যাই। কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র। বাপরে, নিজেকে নিজে ভালো বলতেছে। কন্যার পিতা মাত্রই স্বীকার করবেন আমি কি সৎপাত্র। তামাকটুকু পর্যন্ত খাই না। তো তামাক না খেলেই কি মানুষ ভালো হয়ে যায়? মানে তামাক না খাইলেই যে সে ভালো, অনেক সেরা আছে এরকম তো না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই। ঝঞ্ঝাট বলতে আমরা কি বুঝি? হাঙ্গামা, ঝামেলা, বাধা, এক কথা আর কি। মানে এখানে বোঝাতে চাচ্ছে আমি ভালো মানুষ, ভালো মানুষ হওয়ার পেছনে আমার কোনো বাধা নেই আর কি। কিন্তু যদি প্রশ্ন করে যে অনুপমের ভালো মানুষ হওয়ার কোনো কি নেই, তো যদি অপশনে থাকে ঝঞ্ঝাট, বাধা, বিপত্তি, ঝামেলা, কোনটা আনসার করবেন? অবশ্যই ঝঞ্ঝাট, কারণ এটা কোথায় আছে? মেইন বইতে আছে। মেইন বইয়ের ওয়ার্ডিং যদি থাকে সেম সিনোনিয়ামে, যদি অপশনে থাকে, আপনি সিনোনিয়াম আনসার না করে মেইন বইয়ের যে ওয়ার্ডিংটা আছে সেটা আনসার করবেন। ওকে, তাই আমি নিতান্ত ভালো মানুষ। বাপরে, মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে। শুরুতে একটু বলতেছে ভাব নিয়ে যে না, আমি মা বাবার কথা শুনি, মায়ের কথা শুনি, আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে। এরপর বলতেছে না না, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। বাহ, বলছে আমি যে মানবো না এই ক্যাপাবিলিটি নাই আমার, আমি না মেনে থাকতে পারবো না, মায়ের খাবো না, এলে কথা শুনবো। তো ও বলতেছে শুরুতে একটু ফ্লেক্স নিছিল যে আমি মায়ের আদেশ পালন করি, পর বলতেছে আসলে না মানার কোনো ওয়েই নাই, কোনো সুযোগই নাই আমার। অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। অন্তপুর মানে কি? অন্তপুর মানে হচ্ছে অন্দরমহল, মানে হচ্ছে ভেতরের, ঘরের ভেতরে যারা মনে করেন মা, তারপর হচ্ছে বউ, এদের শাসনকে বলা হয় অন্তপুরের শাসন। তো বলতে চাচ্ছে মানে অন্দরমহল।
অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। স্বয়ম্বরা মানে কি? স্বয়ম্বরা মানে হচ্ছে যে নারী নিজে স্বামী নির্বাচন করে। যে নারী হচ্ছে নিজে স্বামী নির্বাচন করে তাকে কি বলা হয়? স্বয়ম্বরা, মানে নিজে চুজ করবে আর কি। তো বলতেছে আপনারা কোনো মানে মেয়েদেরকে বলতেছে আর কি, যে কোনো মেয়ে যদি এমন থাকেন যে নিজে স্বামী নির্ণয় করতে চাচ্ছেন, তাহলে আমার এই সুলক্ষণটি খেয়াল রাখবেন। কি সুলক্ষণ? যে আমি অন্তঃপুরের শাসনে চলিবার মতো করেই প্রস্তুত হয়েছে। আমি আমার মায়ের কথা শুনেছি এতদিন, আপনি যদি আসেন, মানে বহুকে নেক্সট বলতেছে আর কি, নেক্সট যদি আমার বউ আসে, বউয়ের কথা মতো আমি চলবো। আচ্ছা, এরপর দেখি, অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল। আমাদের দেশের ট্রেডিশন অনুযায়ী সম্বন্ধ কাদের জন্য আসে? মেয়েদের জন্য আসে। বাট সে অনেক সুনাম করে বলতেছে, হ্যাঁ আমার জন্য অনেক বড় বড় ঘর হইতে কি এসেছিল? সম্বন্ধ আসিয়াছিল। কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কি? এজেন্ট আগে বোঝো। যেমন প্লেয়ারদের, যারা ফুটবলার, মেসি, রোনালদো, ওদের এজেন্ট থাকে, ওরা হচ্ছে ডিলিংগুলো করে আর কি, কোন ক্লাবে খেলবে, কি অ্যামাউন্ট পেমেন্ট পাবে, এগুলো নিয়ে ওরা কথা বলে। তো বলতে চাচ্ছে আমার খোদা বা হচ্ছে ভাগ্য দেবতা আমাকে যা যা দেবেন তা আগে কার সাথে কথা বলে? আমার মামার সাথে কথা বলে। মিনস আমার যদি বিয়ে হয়, কিছু হয়, সেটা আগে কে ডিল করবে? মামা ডিল করবে। তো পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্টকে? মামা। বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল, বাপরে, বিশেষ একটা মত আছে তার। তো বিশেষ মতটি হলো, ধনীর কন্যা তার পছন্দ নয়। আচ্ছা, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করে আসবে। হেট করে আসা মানে নিচু করে আসা, এই তিনি চান। এটা চাওয়ার পেছনে একটা বড় কারণ ছিল, এটা আমরা একটু পরেই দেখব। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জা জড়িত ছিল। কোথায়? অস্থিমজ্জা। অস্থিমজ্জা চিনি আমরা। মজ্জা মানে কি? ওই যে হাড্ডির ভেতরে আমরা নলা খাই না, নলা খাওয়ার পর হাড্ডির ভেতরে যে মজ্জাটা থাকে সাদা, ওটাকে আমরা কি বলি? মজ্জা বলি। তো বলতেছে আমার মামা আসলে চাচ্ছেন না ঘরের মধ্যে একটা ধনী কন্যা আসুক, কিন্তু আমরা জানি সে টাকার প্রতি এতই লোভী যে মনে হয় তার অস্থিমজ্জার মধ্যেও এই টাকার আসক্তি জড়িত আছে। তাইলে কেমনে কি? একটু মিলে আমরা ব্যাপারটা। মনে করেন অনুপম যে ফ্যামিলিতে বিয়ে করলো, তারাও অনুপমদের মতো সমান টাকা পয়সার মালিক। মনে করেন তাদের একটা অনুপমদের একটা 5 তলা বিল্ডিং আছে বা 5 কোটি টাকার মালিক, মেয়ের ফ্যামিলিও সেম। তখন অনুপমের ফ্যামিলি কি চাইলে ওদের উপর কোনো যৌতুক চাপা দিতে পারবে, বা অতিরিক্ত টর্চার করতে পারবে, বা যা কথা শুনাতে পারবে, বা যখন যা ইচ্ছা তা বলতে পারবে? পারবে না। এই জিনিসটার জন্যই মামা বলছে যে না, আমরা একটু গরিব ঘরের মেয়ে নিব। কেমন ঘরের মেয়ে নিব? গরিব ঘরের মেয়ে। এজন্য যাতে আমরা যা ইচ্ছা তা বলতে পারি, যেমন তেমন অত্যাচার করতে পারি, সেটাতে তাদের কোনো সমস্যা থাকবে না। এটা কিন্তু আমাদের সমাজ বাস্তবতার একটি বড় অংশ। আমাদের দেখা যায় যে কিছু ফ্যামিলির মানুষজন বিদেশ করে আসে, টাকা পয়সা আর্ন করে, এরপর ওরা গরিব ঘর থেকে সুন্দর একটা মেয়ে বিয়ে করে, তারপর শুরু হয়ে যায় যৌতুকের জন্য ঝামেলা করা, এরপর শারীরিক নির্যাতন ইত্যাদি থাকে। তখন মেয়ে ফ্যামিলি কি চিন্তা করে যে আচ্ছা আমার মেয়ে তো একটা ভালো ঘরে আছে, বড় ঘরে আছে, তো যা দরকার তা দিয়ে দেয়। এমন সময় এমনও দেখা যায় তাদের নিজস্ব ভিটে মাটি বিক্রি করে দিয়েও যৌতুকের টাকা দিয়ে দেয়, বা হচ্ছে যা চায় তা দিয়ে দেয়। তো এরকম কু একটা পরিকল্পনা করছিল আমাদের মামা, যে ধনীর কন্যা আনবে না, ধনীর কন্যা আনলেই অত্যাচার নির্যাতনগুলো করা যাবে না। আচ্ছা, তো যদি বলা হয় বিবাহ সম্বন্ধে মামার মতটি কী ছিল, তখন কি লিখবা? ধনীর কন্যা তার পছন্দ নয়। এটা জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। তিনি এমন বেহাই চান, মানে বেয়াই আর কি, তিনি এমন বেয়াই চান যাহার টাকা নাই অথচ টাকা দিতে কসুর করবে না। কসুর না করা মানে অবহেলা করবে না। উনি টাকা দিতে কোনো অবহেলা করবেন না। ওনার কিন্তু টাকা নেই, তাও টাকা দিতে অবহেলা করবেন। ওই যে কেন, এই দেখেন, ছোট ঘরের মেয়ে বা হচ্ছে টাকা পয়সা কমওয়ালা ঘরের মেয়ে, তো ওই জন্য তার বাবা চিন্তা করবে আমার মেয়ে তো ভালো একটা ঘরে আছে, তো যাই যাই দিয়ে দিই, থাক মেয়ে ভালো থাকুক, এটাই চাই। এটা কিন্তু এখনো হয়, মেয়ের ভালো কথা চিন্তা করে দিয়ে দেয় যা ইচ্ছা তা। গরু বিক্রি করে, অনেকে জমি বিক্রি করে, তারপর হচ্ছে ইভেন অনেক এমনও অবস্থা আছে রুরাল এরিয়াতে যে ঘরের ভিটে মাটিও বিক্রি করে তারপর টাকা পয়সা দেয় আর কি। যা হোক, শোষণ করা চলিবে অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে, গুড়গুড়িটা একটু দাগাও, গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। মানে কোনো কিছু বলবে না, আপত্তি জানাবে না। নালিশ খাটা মানে কি করা? আপত্তি জানানো। কেন? গুড়গুড়ি একটু দামি তামাক আর কি। আপনারা যদি গুগলে সার্চ করে দেখেন, বা আমি দেখাচ্ছি, গুড়গুড়িটা হচ্ছে একটু দামি তামাক, আর বাধা হুকা হচ্ছে নর্মাল, ওই যে নারিকেলের করে যেভাবে বানায় বাধা হুকাগুলো, এগুলো আগে ছিল, এখন বর্তমানে আছে কিনা তেমন জানি না। তো খেয়াল রাখবেন, মানে গুড়গুড়িটা হচ্ছে একটু মনে করেন দামি এবং একটু ক্লাসি ধরনের হুকা, তামাক, আর বাধা হুকাটা হচ্ছে নর্মাল। তো এই ভালোটার পরিবর্তে বা দামিটার পরিবর্তে যাকে যদি আমি
নর্মাল দিয়ে সে কোনো নালিশ করবে না, তার কোনো আপত্তি থাকবে না। মানে এক কথায় তাকে আমি যেমন ইচ্ছা তেমন ট্রিট করতে পারবো। কিন্তু দেখেন যদি সমান টাকা পয়সা দুইজনেরই থাকতো, দুই ফ্যামিলি থাকতো, ওরকম বিয়ে করতো, তখন কি এই জিনিসটা করা যেত? অবশ্যই না। কারণ তখন তো ঝামেলা হয়ে যেত, কারণ দুজনই সমান কেপেবল। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। এই তো কানপুরে কাজ করে। কে কানপুরে কাজ করে? হরিশ। কানপুরটা দরকার আছে আমাদের। ওখানে হচ্ছে আমাদের কলকাতা, আর এখানে হচ্ছে কানপুর। কানপুর কোথায়? কানপুর হচ্ছে ভারতের উত্তরপ্রদেশে। কোন প্রদেশে? উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের একটি শহরের একটি জেলার নাম। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলকাতায় আসিয়া, কোথায় আসিয়া? কলকাতায় আসিয়া। তার মানে অনুপমরা যেখানে থাকে সেটা হচ্ছে কলকাতা, আর এটা হচ্ছে কানপুর। কলকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ও হে, মেয়ে যদি বলো একটি খাঁসা মেয়ে আছে। খাঁসা মানে হচ্ছে খাঁটি, ভালো, মানে উৎকৃষ্ট বোঝায় আর কি। হ্যাঁ, মেয়ে যদি বলে ভালো একটা মেয়ে আছে। আচ্ছা, এখন সে আবার নিজের কথায় ফিরে আসে। কিছুদিন পূর্বেই এমএ পাশ করিয়াছি। কি পাশ করেছে? এমএ পাশ। আচ্ছা, এমএ পাশ করা লোক। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধু ধু করিতেছে। এই যে আমরা একটু পরে মরুভূমির কথা পাবো। আমরা তো জানি, ওই যে ছোটবেলায় পড়েছিলাম মরুভূমির ধু ধু প্রান্তর, মানে বিশাল জিনিস বোঝানোর জন্য, বিশালতা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো বলছে আমার ছুটিও এরকম ধু ধু করতেছে, অনেক ছুটি ওর। কিন্তু তার বাবার ছুটি কি ছিল? বাবার প্রথম ছুটিটাই ছিল মৃত্যু। পরীক্ষা নাই, উমেদারি নাই। পরীক্ষাও দিতে হয় না চাকরির, উমেদারিও নাই, চাকরির জন্য কারো কাছে ধর্ণা দিতে হয় না। এমনিতে গ্র্যাজুয়েটরা কি হয়, বা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েটরা কি হয়, যে পরীক্ষা দিতে হয় চাকরির, বা হচ্ছে কারো কাছে যেতে হয় যে এরকম এরকম আমার এই চাকরি লাগবে, কোনো যদি ব্যবস্থা করে দেওয়া যায়। বলছে না, আমার এই উমেদারিও করতে হয় নাই, বা হচ্ছে না, চাকরি নাই, নিজের বিষয়ে দেখিবার চিন্তাও নাই। কারণ নিজের বিষয়ে কে দেখে? মামা দেখে। শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভেতরে আছেন মা, বাইরে আছেন মামা। তো একটু দাঁড়িয়ে রাখেন জিনিসটা, ভেতরে আছেন মা, বাইরে আছেন মামা। মানে মনে হচ্ছে এমন একটা ফুটবল, ভেতরে হচ্ছে মা, বাইরে হচ্ছে মামা। মা ভেতর থেকে লাথি মারে, এটা বাইরে এসে পড়ে, আবার মামা ভেতর থেকে লাথি মারে, সেটা ভেতরে গিয়ে পড়ে। এমনভাবে সে তাকে উপস্থাপন করছে, এমন ব্যঙ্গভাবে। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন নারী রূপের মরীচিকা দেখিতেছিল। আচ্ছা, তার বাবার অবকাশ আমরা দেখেছিলাম, প্রথম অবকাশ মৃত্যু। কিন্তু তার অবকাশ দেখেন, অনুপমের অবকাশ দেখেন, মরুভূমির মতো বিশাল। বাবা কোনো সুযোগই পায় নাই অবকাশের, আর অনুপমের অবকাশের শেষই নেই, মরুভূমির মতো। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। মানে বসে আছে তো চিন্তা আসলো যে আচ্ছা, নারীকে নিয়ে ভাবি। আকাশে তাহার দৃষ্টি, দৃষ্টি কোথায়? আকাশে। বাতাসে তাহার নিঃশ্বাস, নিঃশ্বাস কোথায়? বাতাসে। তরু মর্মরে তাহার গোপন কথা। এই জায়গায় হচ্ছে রবীন্দ্রনাথ তার সাহিত্য শৈলী দেখিয়েছেন আর কি। তরু মর্মর বোঝেন আপনারা? এই যে মনে করেন আপনি একটা ডাঙায় গেলেন বা কোনো একটা জায়গায় গেলেন যেখানে অনেকগুলো গাছ আছে, একসাথে যখন বাতাসে যখন একসাথে সবগুলা গাছ নড়ে উঠবে, তখন একটা যে ধ্বনি হয় সেটাকে মর্মর বলে আর কি, তরু মর্মর সেটাকে বলে। তো বলছে যে ওরকম কথা হচ্ছে ওই মেয়েটার, যেটা যে নারীকে আমি চিন্তা করছি। এমন সময় হরিশ আসিয়া বলো, মেয়ে যদি বলো তবে। ওই যে আগের কথাটা। আমার শরীর মন বসন্ত বাতাসের বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। এটাও রবীন্দ্রনাথের সাহিত্য শৈলী। তার শরীর মন বসন্ত বাতাসে, মানে ওই যে পুরাই আকুল হয়ে গেছে। বকুল বনের নবপল্লব রাশির মতো, নবপল্লব রাশি বুঝি নব, যে নতুন যে গাছে পাতা ধরে, ওগুলা কাঁপতে থাকে যে বাতাসের সময়। তো দেখতেও সুন্দর লাগে, পাশাপাশি যদি সূর্যের আলো পড়ে, আলো ছায়ার একটা সৃষ্টি হয়, ওটাও দেখতে আরো সুন্দর। তো বলতেছে এই সৌন্দর্যটা, এই জিনিসটা আমার মনের মধ্যেও ঘটছে, আমি আকাশে বাতাসে উঠতেছি। আচ্ছা, যাই হোক, হরিশ মানুষটা ছিল রসিক। আমরা জানি হরিশ মানুষটা কেমন ছিল, রসিক। রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত, খারাপ। ওকে, আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো। দেখো, নিজের পছন্দ হয়েছে মেয়েকে, এখন বলতে পারছে না। নিজের পছন্দ হয়েছে মেয়েকে, বলতে পারছে না, বলে যে তুমি গিয়ে বলো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। হরিশ সম্পর্কে আমরা জানলাম হরিশ হচ্ছে রসিক, সে থাকে কানপুরে। এখন শুনলাম সে আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির। খাতির তো আমরা বুঝি, তাকে সবাই সমাদর করে, তাকে সবাই গ্রহণ করে ভালোভাবেই, তার অ্যাকসেপ্টেন্স সব জায়গায় আছে, কারণ সে আসর জমাইতে অদ্বিতীয়। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। মামাও তার কথা শুনে আর কি। তাহার কথাটা তার বৈঠকে উঠিল, মামার হরিশের আলোচনায় কথাটা এসছে। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। ওই যে আমরা তখন দেখেছি তার একটা বিয়ে সম্পর্কে কি ছিল, মত ছিল যে ধনীর কন্যা পছন্দ নয়, এই জিনিসটাই দেখতে চাচ্ছে আর কি। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। তাহলে বাপের অবস্থা কেমন হবে? মানে হচ্ছে অনেক বেশি টাকা আছে যে, এমন না। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল।
লক্ষ্মী সনাতন ধর্মাবলম্বী যারা আছেন ওনারা বিশ্বাস করেন ঐশ্বর্যের দেবী, মানে ধন সম্পদের দেবী। তো ওনার যে মঙ্গল ঘরটা পরিপূর্ণ ছিল, মানে অনেক সম্পদ ছিল আর কি। কাদের? আমাদের কল্যাণীদের, কল্যাণী তার পূর্বপুরুষদের। এখন তাহা শূন্য বলিলেই চলে, বাট এখন এটা শেষ হতে হতে এখন প্রায় শূন্যর দিকে। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। অনেক বেশি যখন টাকা পয়সা, তার কমও তো অ্যামাউন্ট একটু বেশি, রাইট? তো বলতে চাচ্ছে যে অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বসবাস করিতেছেন। ওকে, এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে আমরা তো জানি পশ্চিমবঙ্গ মানে হচ্ছে কলকাতা। তো অনুপম কলকাতায় থেকেই ওনাদেরকে বলছে ওনারা পশ্চিমে কোথায়। এটা হচ্ছে, আমরা একটু ম্যাপটা একটু যদি খেয়াল করি, এই যে আমাদের বাংলাদেশ, এই পাশে হচ্ছে পশ্চিমবঙ্গ। তো এটার পশ্চিম দিকে যে বা আমাদের এই জায়গার পশ্চিম দিকে হচ্ছে উত্তরপ্রদেশ। এটা হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো এই জন্য বলেছে যে এনারা কলকাতার পশ্চিম সাইডে, মানে হচ্ছে আমাদের বাংলাদেশ, ওটার পশ্চিম আমরা জানি পশ্চিমবঙ্গ। তো এই পশ্চিমবঙ্গের পশ্চিম সাইডে হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। এই জায়গাটাতে এখানে এই যে উত্তরপ্রদেশ আছে, এখানেই আমাদের কানপুর আছে আর কি। তো এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। তাহলে পশ্চিমবঙ্গের কোন দিকে উত্তরপ্রদেশ? পশ্চিম দিকে। এই জন্য বলেছে যে ইনি পশ্চিমে গিয়া বসবাস করিতেছেন বা বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, মানে তাদের এককালে অনেক বেশি টাকা পয়সা ছিল, এখানে অনেকভাবে ভালোভাবে ওনারা থাকতে পেরেছিলেন। সেম মানুষজনই, সেম ফ্যামিলির, একই পরিবারের মানুষজন যখন এখানে একটু গরিব গৃহস্থের মতো থাকে, ওনারা একটু কেমন অনুভব করেছেন, এই জন্য ওনারা পশ্চিমে গিয়ে বসবাস করছেন। আচ্ছা, একটি মেয়ে ছাড়া তার আর নাই, মানে মেয়ে ওনার একটি, সুতরাং তাহার পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। পশ্চাতে মানে কি? পেছনে এমনিতে বলি আমরা, মানে তার জন্য তারপরে তার পেছনে আমাদের কল্যাণীর জন্য যদি যে লক্ষ্মীর ঘর যেটা আছে, মানে ধন সম্পদ যা আছে তা যদি উপর করে দিয়ে দেয়, দ্বিধা হইবে না। উনি উপর করিয়া দিতে উনি দ্বিধাগ্রস্ত হবেন না, মানে ওনার কোনো সমস্যা থাকবে না, ওনার কোনো কসুর নেই এখানে। এরপর দেখি আমরা, এসব কথা ভালো, কিন্তু মেয়ের বয়স যে 15। শুনিয়া তাই শুনিয়া মামার মন ভার হলো। তাহলে যদি জিজ্ঞেস করে মামার মন কেন ভার হলো? মেয়ের বয়স শুনিয়া। কি শুনিয়া? বয়স শুনিয়া। বয়স কত ছিল? 15। তো অনেকের মনে হতে পারে যে 15 বছর এত কম। তা আমাদের বর্তমান প্রেক্ষাপটে 15টা একটু কম হলেও তৎকালীন সমাজ ব্যবস্থায় প্রায় বলা যায় 9 থেকে 12 বা 13 এই সময়কালে বিয়ে হয়ে যেত। অ্যান্ড এটার পেছনে বাল্যবিবাহেরও একটা তো অবশ্যই প্রভাব ছিল, এবং মেয়েদেরও বিয়ে হয়ে যেত 9 থেকে 12, 13তে। যেমন আপনারা যদি 9 থেকে 12, 13-র মধ্যে বিয়ে হয়ে যেত। যেন আপনারা আমাদের যেই মনীষীরা আছে বা হচ্ছে বড় রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, ওনাদের জীবনী পড়েন, দেখবেন, বা আপনাদের বাসাও যদি দাদা দাদিও থাকে, ওনাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন, দেখবেন আপনার দাদুর বয়স বিয়ে হয়েছে 9 বছরে বা 10 বছর বা 11-12, এইটুকের মধ্যেই ওনাদের বিয়ে হয়ে যেত আর কি। তো এটা আগের প্রথা ছিল বা আগের নিয়ম ছিল, বা ওভাবেই বিয়েটা হতো। যাই হোক, সে অনুযায়ী 15 বছর বয়সটা একটু বেশি তৎকালীন প্রেক্ষাপটে। তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই, মানে মামা জানতে চাচ্ছে আসলে বংশে কোনো দোষ আছে কিনা, বা এমন একটা কোশ্চেন জেগেছে আর কি। না, দোষ নাই। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহার্ঘ। মহার্ঘ মানে কি? মহার্ঘ মানে হচ্ছে মহামূল্যবান বা মহামূল্য, মানে ভালো বর পাওয়াই যাচ্ছে না, পাওয়াটা খুবই রেয়ার। তাহার পরে ধনুক ভাঙা পণ, মানে শর্ত। পণ শব্দের আমরা কতগুলো অর্থ পাই। পণ শব্দের অর্থ হচ্ছে শর্ত, আবার এই পণ শব্দের অর্থই হচ্ছে যৌতুক। আবার পণ বলতে অনেকে বলে যে আমি পণ করেছি, আমি শপথ করেছি, আমি ভাত খাবো না আজকে, হ্যাঁ, ওটাও পণ। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে একটা বাগধারা, ভাঙা যায় না বা হচ্ছে পূরণ করা যায় না এমন একটা শর্ত। এত বেশি যৌতুক যে এটা দেওয়ার তার পক্ষে সম্ভব না, শম্ভুনাথ সেন পক্ষে সম্ভব না। কল্যাণীর বাবার নাম হচ্ছে শম্ভুনাথ সেন। তো বলছে যে 2টা কারণে মেয়ের বিয়ে দিতে পারছে না। প্রথমত হচ্ছে বরের হাট মহার্ঘ, মূল্যবান, মানে ভালো বর পাওয়াই যাচ্ছে না, খুবই রেয়ার। তারপর পেলেও ওরা যে শর্ত দিচ্ছে, যে যৌতুক চাচ্ছে, ওটাও ভাঙা যাচ্ছে না, ওটাও অনেক বেশি কঠিন। তাই কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন। সবুর মানে তো আমরা জানি অপেক্ষা করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। বাবা অপেক্ষা করছে ভালো বর পাবে, পাশাপাশি যৌতুকগুলো ওনাদের নিজেদের সাধ্যের মধ্যে আসবে, কিন্তু টাইম চলে যাচ্ছে, বাট মেয়ের বয়স তো আর বসে নেই। আচ্ছা, এরপর যাই আমরা। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে, মানে হরিশ বোঝাতে পারে ভালো করে, ও কনভিন্স করতে পারছে। মামার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। বা ভূমিকা অংশ কিভাবে সমাধা হয়েছে? নির্বিঘ্নে। আমরা একটু দাগাই রাখি।
নির্বিঘ্নে, আর হচ্ছে ভূমিকা অংশ। কারণ একটু পরে আমরা মারামারি দেখব, তো আমরা হচ্ছে জিনিসটা আগেই দাগাই ফেলি। বিবাহের ভূমিকা অংশ কিভাবে কেটেছে? নির্বিঘ্নে। আচ্ছা, কলিকাতার বাহিরে যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। আন্দামান দ্বীপ লিখেছে এখানে, বাট বর্তমানে এটার নাম আন্দামান দ্বীপ, দিয়ে লিখে আর কি। আচ্ছা যাই হোক, আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়াই জানেন। আমাদের বাংলাদেশ দিয়ে একটু চিন্তা করেন, বাংলাদেশের একটা আমাদের দ্বীপ আছে, সেটার নাম হচ্ছে সেন্ট মার্টিন। তো সেন্ট মার্টিন দ্বীপ কি আমার ঘরের কাছেই, নাকি আমি সমুদ্র পার হয়ে পানি চড়াই উতরাই করে তারপর কোথায় যেতে হয়? সেন্ট মার্টিন দ্বীপে যেতে হয়। মানে হচ্ছে আমার যে মেইন ভূমি আছে তার থেকে আলাদা একটা জায়গা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। তো মামাও মনে করে যে এই পুরা ভারতটা হচ্ছে কলকাতার মতো, মানে কলকাতাটাই পুরা ভারত, এর বাইরে যা আছে সব হচ্ছে এই আন্দামান দ্বীপের অন্তর্গত। মনে করেন বাংলাদেশ দিয়ে তুলনা করেন, মনে করেন চট্টগ্রামের, মামার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, মামা মনে করে চিটংই পুরা বাংলাদেশ, এর বাইরে যা আছে ঢাকা যা আছে, ঢাকা চট্টগ্রাম ঢাকা কুমিল্লা রাজশাহী যা আছে সব হচ্ছে সেন্ট মার্টিনে। মানে সব ওখানে যাইতে হলে তাদেরকে পানি টানি যা আছে সব চড়াই উতরে করে যাইতে হবে, মেইনল্যান্ডে নাই। তো মামা হচ্ছে এরকম, মামাকে আসলে বোঝাতে চাচ্ছে এক কথায় ঘর কোণে আর কি। তো ওর কাছে হচ্ছে পুরো কলকাতাটাই হচ্ছে পুরো পৃথিবী, এর বাইরে যা আছে সব হচ্ছে আন্দামান দ্বীপের অন্তর্গত। আন্দামান দ্বীপ হচ্ছে বলে রাখি বঙ্গোপসাগরে যেরকম আমাদের দ্বীপ আছে, ওরকম ভারতের দ্বীপ, যেটা ভারতের একটি দ্বীপ আছে সেটার নাম হচ্ছে আন্দামান দ্বীপ। আপনারা শব্দার্থ এবং টিকা পাবেন। বর্তমান নাম আন্দামান দ্বীপ, আগে আন্ডামান ছিল, দিয়েছিল, এখন দিয়ে। সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন, মানে মামার ঘর কোণে ভাব যেটা ওটা এখানে দেখাচ্ছে আর কি। ঠিক আছে, তো সুতরাং মামাকে বলতে পারি আমরা তিনি হচ্ছেন ঘর কোণে ছিল। জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। বা কোন্নগরটাও হচ্ছে হুগলি জেলার একটি এলাকা, সেখানে পর্যন্ত, মানে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। তো দেখেন কলকাতার কাছেই আশেপাশে সে এখনো রয়ে গেছে, সে কখনো কলকাতার বাইরে যায় নাই, তো একবার গেছে, সেটাও কোথায়? পশ্চিমবঙ্গতেই, পশ্চিমবঙ্গের কোন্নগর পর্যন্ত গিয়েছিল। মামা যদি মনু হইতেন, মনু মানে হচ্ছে বিধানকর্তা, শাস্ত্রপ্রণেতা, মনু বিশেষ, মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে, এটাও হচ্ছে পশ্চিমবঙ্গেরই একটি পুল, এই হাবড়ার পুল পার হওয়াটা ওনার সংহিতায়, তাহার সংহিতা মানে হচ্ছে ওই যে মনু যে গ্রন্থটা লিখে, মানে ভাগ্য লিপি বলতে পারি আমরা, ঠিক আছে? তো আচরণবিধি বা হচ্ছে ভাগ্যলিপি বলতে পারেন, তাহার সংহিতা একেবারেই নিষেধ করে দিতেন। মানে মামার জন্য, মামার আচরণে, মামার চলাফেরায়, মামার রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে, মানে যেহেতু সে মনু, বিধান করতে হবে, আচরণবিধি সে প্রণয়ন করবে, সে বলে দিত এই তোমার হাবড়ার পুল পার হওয়া কি একবারেই নিষিদ্ধ। বোঝা গেছে? আচ্ছা, হাবড়ার পুলটাও পশ্চিমবঙ্গে, কোন্নগরটাও পশ্চিমবঙ্গে, মানে পশ্চিমবঙ্গের বাইরে সে আর কখনো যায় নাই, যাবেও না, এরকম একটা অবস্থা। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। বাহ, আমাদের কি বলে জামাই মশাই, উনি হচ্ছে বলতেছেন যে আমি মেয়ে দেখবো মনে মনে ভাবছি। কোথায় ভাবছে? মনে মনে। সাহস করিয়া প্রস্তাব করতে পারিলাম না। আচ্ছা যাই হোক, কন্যাকে আশীর্বাদ করার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা, আমার পিস্তুত ভাই। আচ্ছা, পিস্তুত ভাই মানে কি? ফুফাতো ভাই। তো এই বিনু দাদার জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা ওনার সম্পর্কে কয়েকটা জিনিস দেখব। তাহার রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করতে পারি। পরে বলতে এখানে উপরে বুঝিয়েছে। হ্যাঁ, কিভাবে? দেখেন শব্দটা ছিল উপরে, তো আমরা ইলেক চিহ্নের ব্যবহার তো জানি, বর্ণকে হচ্ছে সে লোপ করে দেয়, একটা ইলেক চিহ্ন দিয়ে দিল, তারপর পরে লিখলো। আমাদের রসকে কে বাদ দিল? ইলেক চিহ্ন। আচ্ছা, যেমন দুইটি থেকে দুটি করে আমরা অনেকে আগে ইলেক চিহ্ন দিয়ে লিখতাম, তো যদিও সেটা এখন রিডিউস করা হয়েছে, বলে না দুটি লিখলে আপনাকে ইলেক চিহ্ন দিতে হবে না। আচ্ছা যাই হোক, তাহার মতো রুচি এবং দক্ষতার উপরে আমি 16 আনা নির্ভর করতে পারি, মানে পুরোপুরি আমি নির্ভর করতে পারি। বিনু দাদা যদি বলে ভালো, তাহলে ঠিক আছে। বিনু দাদা ফিরে আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বিনু দাদাও বলছে আচ্ছা খারাপ না, খাঁটি সোনা। তো বিনু দাদার কথাটা কিন্তু খুব ম্যাটার করে, কেন একটু দেখব আমরা। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আর্ট। বিনু দাদার ভাষাটা কি, কেমন? অত্যন্ত আর্ট। আর্ট বলতে আমরা কি বুঝি? একবারে মনে করেন ভালো করে বলবেন আর কি। মনে করেন যেখানে আমরা বলি চমৎকার, তিনি সেখানে বলেন চলনসই। তুমি মনে করো খেলা দেখতেছো, আপনি বললেন যে একটা গোল হলে, আপনি বললেন মানে এত সুন্দর গোল, ও মাই গুডনেস, এই সেই করে বলে ফেললেন। আপনার ভাই বা হচ্ছে আপনার বাবা মা বা কেউ একজন বলে আচ্ছা একটা গোল হইলো আর কি। তো যেখানে আপনি বলছেন যে চমৎকার, সেখানে তিনি কি বলছেন? চলনসই, কোনো মতে চলে। তো বিনুদার বা বিনু দাদার স্বভাবটাও এমন ছিল। আমরা যেখানে বলি চমৎকার, তিনি সেখানে কি বলেন? চলনসই বলেন। একটু দাগায় জিনিসটা, আমরা যেখানে বলি চমৎকার, তিনি সেখানে বলেন চলনসই, মানে কোনো মতে চলে। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। আমরা জানি সনাতন ধর্মাবলম্বী যারা আছেন ওনারা বিশ্বাস করেন প্রজাপতি এবং
পঞ্চস্বর, এই দুইজনকে দুইটা দেবতা হিসেবে জানেন। প্রজাপতিকে বিয়ের দেবতা হিসেবে জানেন এবং পঞ্চস্বরকে কাম বা হচ্ছে ভালোবাসা এগুলা দেবতা হিসেবে জানেন আর কি। তো বলছে যে প্রজাপতি মানে বিয়ের দেবতা এবং কামের দেবতা বা প্রেমের দেবতা দুইজনে এগ্রি করতেছে আমার বিয়েতে, তা কোনো সমস্যা নাই, তার মানে আমার বিয়েটা ঠিকঠাক হবে। আসলে তো হয় না, তুমি ভুল ভাবতেছো। ওকে, অতএব বুঝিলাম আমার ভাগে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। বিনুদার ভাষাটা হচ্ছে অত্যন্ত আট, বিনুদা অনেক বেশি বলেন না, তো বিনুদা সম্পর্কে একটা জিনিস লিখে রাখেন। তো এখানে লেখা আছে বিনুদার ভাষাটা অত্যন্ত আট। এবার আপনাদেরকে যদি প্রশ্ন করি বিনুদার বর্ণনার ভাষা কেমন ছিল, বর্ণনার ভাষা বলেন তো সবাই। বিনু দাদা, রাইট, বিনু দাদার দাদার বর্ণনার ভাষা কেমন ছিল? ম্যাক্সিমাম স্টুডেন্ট আনসার করবেন যে আর্ট ছিল, কারণ এখানে আমার সামনে আছে বিনুদার ভাষাটা অত্যন্ত আর্ট। কিন্তু এখানে সূক্ষ্ম একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে দেওয়া ভাষাটা, আর একটু পরে এক পেজ পরে আমরা দেখব বিনুদার বর্ণনার ভাষা বলা আছে। তো একটু লিখে রাখেন কষ্ট করে, যেহেতু এখানে আছে বিনুদার ভাষাটা অত্যন্ত আর্ট, পাশাপাশি লিখে রাখেন বর্ণনার ভাষাটা হচ্ছে অত্যন্ত সংকীর্ণ। সংকীর্ণ। আর যদি বলা হয় এটা হচ্ছে একটা ব্যাপার, আরেকটা হচ্ছে ভাষাটা, তখন কি বলবো? অত্যন্ত আট। মানে সূক্ষ্ম একটা ব্যাপার। বর্ণনার ভাষা যদি বলে আপনাকে, এই যে বর্ণনার ভাষা বললে সংকীর্ণ, আর যদি শুধু ভাষা বলে তখন বলবেন আট, এই হলো ব্যাপার। আচ্ছা, বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলিকাতায় আসিতে হইল। এটা কেউ একটু আনসার করেন তো, কেন কলকাতায় আসিতে হইল? আমরা তো জানি বিয়ের ট্রেডিশন হচ্ছে মেয়ের ফ্যামিলিতে হয়, তো মেয়ের ফ্যামিলি হচ্ছে কানপুরে, মানে হচ্ছে উত্তরপ্রদেশে, তো উত্তরপ্রদেশেই হচ্ছে বিয়ে হওয়ার কথা, কিন্তু কলকাতায় কেন আসছে ওনারা? চিন্তা করলে দেখবেন আমাদের মামা যিনি ছিলেন উনি অনেক বেশি ঘরকুনে, তো বাইরে হবে না কলকাতার, টাকা পয়সা ওর বেশি, ও তো ওদেরকে হেড করে রাখবে, যা যেভাবে চালানোর ওভাবে চালাবে। তো প্রথমেই ও নিয়ে আসে, বলে যে না বিয়ে আমাদের এখানে হবে। এই জন্য বলে ফেলছে যে বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলিকাতা আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু, এখানে শম্ভুনাথ বাবু লিখেছে, আমরা জানি ওর নাম হচ্ছে শম্ভুনাথ সেন, বাবু বলে উল্লেখ করেন সনাতনরা। আচ্ছা, শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চোখে দেখেন। আচ্ছা, মানে বর যে হবে তাকে প্রথম চোখে দেখেছে কবে? বিবাহ 3 দিন পূর্বে, এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপার ওপারে, 40-এর এপারে বা ওপারে। চুল কাঁচা, ওনার চুল কেমন কাঁচা, এই জিনিসটা দরকার, আমি আপনাদেরকে বলে রাখছি দাগান, কারণ একটু পরে একটা ঝামেলায় পড়বেন। চুল কাঁচা, ঘোঁফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে। তো যদি বলা হয় অনুপম তার শ্বশুরকে হবু শ্বশুরকে কি বলেছে? সুপুরুষ বলেছেন। আচ্ছা, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। দেখেন এই ছেলের কি কনফিডেন্স, মানে একবার বলে কন্যার পিতা মাত্রই স্বীকার করেন আমি সৎপাত্র, তারপর স্বয়ংবর হইলে আমাকে চুজ করেন, আবার বলেন আমাকে দেখলে উনি অবশ্যই খুশি হয়েছেন, এটা আমি আশা করি। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়ে বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতে ছিল, ধনে মানে শহরে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেটাকে তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। মানে মামা তো ধুমাই নিজের, মানে চিটংয়ের ভাষায়, চট্টগ্রামে আমি পড়াশোনা করি, চট্টগ্রামের ভাষা এটাকে জানি, এটাকে বলে যে গাল মারা আর কি, মানে মামা ধুমাই গাল মারতেছে, ধুমাই নিজের গপ করতেছে আর কি। সোমনাথ বাবু এ কথায় একেবারে যোগই দিলেন না, মানে উনি কোনো ধরনের সায় দিচ্ছে না, কোনো ফাঁকে একটা হু বা হাঁ কিছুই শোনা গেল না। আমরা হয় না মনে করেন আমাদের সিনিয়ররা বা হচ্ছে বড় কেউ মানে ভুজং বাজং মারতে বলতেছে ভংচং, তা আমরা কি করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হুম হুম, একটু হইলেও রেসপন্স করি। সমুরান সেন এটাও করছে না। আমি হইলে দমিয়া যাইতাম, আমাদের গাধা ব্যক্তিত্ব যে হচ্ছে অনুপম, সে বললে আমি হইলে দমিয়া যাইতাম, মানে আমি চুপ করে যেতাম, কিন্তু মামাকে দমানো শক্ত, মামা চুপ হচ্ছেন না। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব। লোকটা নিতান্ত কেমন? নির্জীব। তাহলে যদি বলেন লোকটা নিতান্ত নির্জীব, এটা কে ভেবেছেন? মামা। আর সুপুরুষ বটে, এটা কে বলেছেন? অনুপম। একেবারে কোনো তেজ নেই, বেহাই সম্প্রদায়ের, আর যাই হোক তেজ থাকাটা দোষের। এই লাইনটা একটু দাগান, এটা হচ্ছে অনুধাবন আসতে পারে। এই লাইনটার মাধ্যমে লেখক সমাজ বাস্তবতার আরেকটি জিনিস দেখিয়েছেন, কুপ্রথার একটা বা হচ্ছে খারাপ জিনিস দেখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে আমাদের সমাজে দেখা যায় যে মেয়ের যে বাবা থাকে বা বেহাই যিনি, মেয়ের বাবা যিনি,
উনি সবসময় মাথা নিচু করে রাখে, কারণ তার মেয়েকে দিচ্ছে অন্য ঘরে। উনি একটু উল্টাপাটলা করলে বা ওনার তেজ থাকলে ওনার মেয়ের উপর যদি এটাও এসে পড়ে, মেয়ের উপর যদি অত্যাচার নির্যাতন করে, এই জন্য মানে মামার মেন্টালিটি হচ্ছে বেহাই সম্প্রদায়ের আর যাই হোক তেজ ঠাকাতা দোষের, ওনার কোনো তেজ থাকতে পারবে না। মানে বেহাই সম্প্রদায়ের আর যাই হোক তেজ থাকতে পারবে না। অতএব মামা মনে মনে খুশি হইলেন। এই জিনিসটা লেখক খুব সহজে লিখেছেন, বাট এটা কিন্তু আমাদেরকে সবাইকে ব্যঙ্গ করে বলেছেন এবং আমাদের সমাজে উনি এই জিনিসটা দিয়ে অনেক একটা প্রশ্নের মুখে আমাদেরকে ফেলে দিয়েছেন যে এটা কি আসলে ঠিক কিনা, তোমরা আবার চিন্তা করে দেখো। একটা মেয়েকে তার বাবা আরেকটা ফ্যামিলিতে দিচ্ছেন বা হচ্ছে ইয়ে করছেন, বিয়ে দিচ্ছেন, এর মানে এই না যে তিনি সবসময় টেনশনে থাকবেন, উনি কি মাথা নিচু করে রাখবেন, ওনার কোনো তেজ থাকতে পারবেন না, বা উনি সবসময় জিহুজুর করবেন, এটা কিন্তু হয় আমাদের সমাজে। ওকে, অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথবাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলে দিতে গেলেন না। কেন পেরেছেন এটা? ওই যে বললাম, সেম ক্লাসের হইলে, সেম টাকা পয়সা হইলে তো এটা করতে পারতেন না। ধনী কন্যা এই জন্যই পছন্দ নয়, কারণ বেহাইকে যেভাবে ইচ্ছা সেভাবে ট্রিট করতে পারবে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।